টেবিল টকে সবাইকে স্বাগত। আমাদের আজকে টেবিল টকের আয়োজনে অতিথি হয়ে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুমানা হক। যারা গণমাধ্যমের কর্মী এবং গণমাধ্যমের চোখ রাখেন, তাদের কাছে একজন পরিচিত মুখ এবং আস্থার জায়গা। তিনি দীর্ঘদিন ধরে এই জনস্বাস্থ্য গবেষণা এবং অর্থনীতির উপর কাজ করছেন এবং দেশকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা তার বেড়ে ওঠা, তার গল্প এবং তার কর্মজীবন এবং আজকের এই রুমানা হক হয়ে ওঠার পিছনের গল্প সম্পর্কে জানতে চাই। ডক্টর রুমানা হক, আপনাকে টেবিল টকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার শিক্ষা জীবন সম্পর্কে জানতে গিয়ে দেখেছি একটা দুর্দান্ত সফল একটি সময় আপনি পার করেছেন এবং সেই রূপকথার মতো যেটা ধরি সেখানেই স্বর্ণপদকের মতো পরিস্থিতি। আমরা দেখেছি, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ডক্টর রুমানা হক ভিকারুন নূন কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে ঢাকা বোর্ডে ১ম স্থান অধিকার করেছিলেন এবং রওশন এরশাদ স্বর্ণপদক পেয়েছিলেন ১৯৯৩ সালে। এবং ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্সে সেখানেও ১ম স্থান অধিকার করেছিলেন এবং এম.এন হুদা স্বর্ণপদক পেয়েছিলেন। এবং লিডস বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যে সেখানে এম.এ করার সময় সেখানে একটি ফেলোশিপ নিয়ে পড়েছিলেন এবং সেখানেও সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য দ্য জন গ্রিফিথ পুরস্কার পেয়েছিলেন ২০০২ সালে। এবং সেখানে পিএইচডি করার সময় সেখানেও ওনার রেকর্ড মার্কস হয় এমএতে, এবং পিএইচডিতে তার সফলভাবে শেষ করার জন্য সেখানে ওভারসিজ রিসার্চ স্টুডেন্ট অ্যাওয়ার্ড স্কিম পুরস্কার পেয়েছিলেন। এই শিক্ষা জীবনে এমন মনোযোগ ধরে রাখার পিছনে এই সফলতার আসলে রহস্য কি আপনার? ধন্যবাদ। আমি আসলে একদম ছোটবেলা থেকে যদি শুরু করি, তাহলে বলব যে আমার আব্বার বদলির চাকরি ছিলেন। উনি সরকারি কর্মকর্তা ছিলেন। তো আমরা ছোটবেলাটা কেটেছি যেমন আমার দাদার বাসায় মগবাজারে। তারপরে এখান থেকে বদলি হয়ে আমি খুলনায় গেছি। খুলনার করোনেশন স্কুলে পড়েছি। এর মধ্যে আবার বনানীতে বনানী বিদ্যানিকেতন স্কুলেও আমি পড়েছি। তো আমার বিভিন্ন এই স্কুলগুলোতে ছোটবেলাতে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি, তখন আমার মনে হয় যে অ্যাডজাস্ট করার যেই একটা সহজাত প্রবণতা, এটা আমার মধ্যে তৈরি হয়েছে। এবং সেখানে গিয়ে আমাকে নতুন করে আবার শিখতে হয়েছে যে কিভাবে আমি ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে আবার ঢাকায় আসছি। কিছুটা বৈচিত্র্য তো আছেই। তো আমি চেষ্টা করেছি আমার মনোযোগটাকে ধরে রাখার। আর আরেকটা যেটা হচ্ছে যে পরিবার থেকে আমার বাবা-মা তারাও সহযোগিতা করেছে। তো কোনো চাপ তৈরি করেননি। আমি হয়তো চেষ্টা করেছি মনের আনন্দে নিজের মতো করে পড়ার। তো সেটাও হয়তো একটা কাজে দিয়েছে যে না আমি আ চেষ্টা করেছি যে আ যতটুকু আমাকে হয় না যে পড়াশোনার জন্য যে সময়টা দেওয়া আমি দিয়েছি। তবে আমি মনে করি যে আমাদের সময় ছোটবেলাটা অনেক আনন্দের ছিল। আমরা যে শুধু পড়াশোনা সেটা না, তার পাশাপাশি খেলাধুলা করা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আমার মনে হয় সার্বিক পরিবেশ মিলে একটা আনন্দময় ছোটবেলা আমাদের ছিল বলেই হয়তো পড়াশোনার দিকটাও আমাদের কাছে বোঝা মনে হয় নাই এবং এটাকে আনন্দের সাথে হয়তো সামনে নিয়ে যেতে পেরেছি। আপনার শিক্ষা জীবন যেমন সফল, তেমনি কর্মজীবনেও আপনি অত্যন্ত সফল একজন মানুষ। আমরা দেখতে পাচ্ছি আপনি বাংলাদেশে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং অর্থনীতিবিদ যেকোনোভাবে আপনার নামের সঙ্গে এটা একেবারে মিশে গেছে এবং আ স সবগুলো সেক্টরেই আপনি সমানভাবে সফল। এই যে একজন মানুষ আ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, আবার অর্থনীতিবিদ, আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোন ক্ষেত্রে আপনার আ কাজ করতে বেশি সুবিধা কিংবা ভালো লাগা কাজ করে? আপনার আগের প্রশ্নটাতে আমি আবার একটু ফিরে আসবো, কারণ একটু বাদ হুম, হয়ে গেছিল। তারপরে আমি আপনার এই প্রশ্নেও আসছি। যে আপনি যেমন বলছিলেন যে পড়াশোনায় আমি ভালো রেজাল্ট হ্যাঁ, করেছি এই বিষয়টিতে নিয়ে। তো এখানে আসলে আমাদের সময় যেটা ছিল পড়াশোনার যেই আ পরিবেশটা ছিল, এখানে আমি মনে করি যে আমাদের যেই আমি একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমার বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলব যে আমাদের যারা শিক্ষক ছিলেন তারা প্রচুর সহযোগিতা করেছেন এবং তারা আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। একটা সুন্দর সম্পর্ক ছিল আমাদের শিক্ষকদের সাথে আমাদের, যেটার আসলে এইটা স্বীকার করতেই হবে যে যা পড়াশোনা করেছে অবশ্যই সেটা আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের দিক নির্দেশনা, তাদের সহযোগিতা, তাদের অনুপ্রেরণা সবসময় মোটিভেট করতেন যে না তুমি ভালো করতে পারো। বা অথবা আমাকে আমার যে স্ট্রেংথ গুলো সেটা যেমন তারা আমাদেরকে বলতেন, ঠিক সেভাবে আমার দুর্বল জায়গাগুলো কোথায় আছে সেটাও কিন্তু আমাদের শিক্ষকরাই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং তাদের সহযোগিতায় কিন্তু শুধু যেটা ভালো করার তা না, যেখানে দুর্বল ছিলাম
তো সেটাও কাটিয়ে উঠতে পেরেছি। আর পরিবারের সহযোগিতা অবশ্যই একটা দিক, যে যখনই পড়াশোনা বলেন বা পড়াশোনার বাইরেও যে কার্যকলাপগুলো ছিল, সেখানে পরিবার সহযোগিতা করেছে বলেই একটা আনন্দময় পরিবেশে আমরা বড় হয়েছি, যেখানে পড়াশোনাটাকেও আমরা আসলে এনজয় করেছি। আর অবশ্যই আমার যারা সাথী ছিলেন, সেই ছোটবেলা থেকে শুরু করে পরবর্তীতেও বন্ধু-বান্ধব যারা ছিলেন, তাদের সাথেও কিন্তু খুব সুন্দর মধুর একটা সম্পর্ক, এবং কখনো মনে হয় নাই যে একটা প্রতিযোগিতাটাও ছিল খুব সুস্থ প্রতিযোগিতা পড়াশোনার সময়, এবং আমরা একজন আরেকজনকে সাপোর্ট করেছি। তো এভাবেই কিন্তু আসলে একা কখনো তো সামনে আগানো যায় না। তো সবার সহযোগিতা নিয়েই হয়তো যতটুকু করেছি, খুব বেশি করেছি আমি বলব না। আপনি খুব না, চমৎকারভাবে যদিও বলেছেন, তবু আমি মনে করি না, সবার অনেক সময় দেখা সহযোগিতায় যায় যে সামনে এ আগাতে পেরেছি। অনার্স পর্যন্ত রেজাল্ট মোটামুটি একটা স্পিড থাকে। হুম। তারপর আপনার যে বিদেশে পড়াশোনা করতে গিয়েছেন, সেখানে পিএইচডি করেছেন, সেখানেও আপনার যে বাল্যকাল থেকে যে লেখাপড়ার যে স্পিডটা সেখানেও নষ্ট হয়নি। সেটা বিদেশের মাটিতেও আপনি দেশের পরিবেশটা কিভাবে পেলেন? মানে অনেক সময় তো দেখা যায় বিদেশে গেলে পরিবেশে খাপ খাইয়ে নিতে গিয়ে সময়টা চলে যায় এবং রেজাল্টটা কিছুটা খাপ খাই নষ্ট হতে পারে। কিন্তু আপনার বেলায় সেটা হয়নি। যখন আমি লিডস বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম ইংল্যান্ডে, তো সেটা আ তো ১ম বার বাইরে পড়তে যাওয়া, একা পড়তে যাওয়াটা অবশ্যই একটা মনের উপর চাপ ছিল। এবং সেখানেও আসলে যে আবার সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানো, প্রচুর ঠান্ডার মধ্যে পড়াশোনা এবং পরীক্ষা থাকা। তো এখানে আমার একটা মাথায় ছিল আসলে, যে যেহেতু একা ছিলাম, পুরো সময়টা আসলে পড়াশোনা, লাইব্রেরিতে যাওয়া, এভাবেই চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় হয়তো আমার মাথায় ছিল যে আসলে এটা একটা দেশের সম্মানও। যে বাংলাদেশ থেকে আসছি হুম। পড়তে, তো এখানে আসলে ভালো আমাকে করতেই হবে। না হলে আসলে দেশের সম্মানও আমার মনে হয়েছে যে এটার সাথে জড়িত। তো সেই চেষ্টাটা ছিল। আর আমি আসলে আরেকটা জিনিস সবসময় মেইনটেইন করেছি যে একটু আ নিয়ম অনুযায়ী চলা। অনেক সময় হয় যে পরীক্ষার আগে ২ দিন পড়া দিয়ে পরীক্ষা হুম, দেওয়া, তা হুম। না। আ আবার যে সারাদিন একদম পড়ছে, মানুষজন বলে যে পরীক্ষার আগে আমি ১২ ঘন্টা ১৪ ঘন্টা পড়েছি। সেটাও না। আমি একটু নিয়ম করে চলতাম, যে সবসময় আমি একটা আম আমার রুটিন অনুযায়ী চলার চেষ্টা করেছি। তো সেটাই আমি হয়তো বাইরে গিয়েও, দেশের বাইরে থেকেও সেটাই ফলো করেছি, এবং সময়টাকে হয়তো আরো বেশি কাজে লাগানোর চেষ্টা করেছি, যেহেতু অন্যান্য দায়িত্ব নাই সেখানে। মোটামুটি পড়াশোনাই ছিল মূল দায়িত্ব। তবে যখন আমি পিএইচডি করতে গিয়েছি, সেটা একটা কঠিন একটা সময় ছিল। যখন পিএইচডি করতে গেছি, তখন আমি যখন গেছি, আমার সাথে আমার ছেলে ছিল, আমার একমাত্র সন্তান। তো তার বয়স ছিল তখন ২, এটাকে বলে টেরিটরি জোন। তো এই ২ বছরের ছেলেকে সেখানে নিয়ে যেয়ে সেই ঠান্ডার দেশে, এটা আমি লিডস হুম, ইউনিভার্সিটিতেই করেছি ইংল্যান্ডের পিএইচডিটা। তো সেখানে তাকে দেখাশোনা করা, সকালবেলা তাকে স্কুল বা চাইল্ড মাইন্ডার যখন যেটা ছিল আরকি তার বয়সের সাথে, সেখানে রেখে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেখানে নিজের পড়াশোনা করা। আবার সেই সাথে আমরা যখন পিএইচডি স্টুডেন্ট, তখন কিন্তু আমাদেরকে আবার বেশ কিছু ক্লাস নিতে হয়। পরীক্ষার হলে ইনভিজিলেশন করা, এই দায়িত্বগুলোও করতে হয়। তো সেগুলোও সাথে, সাথে পালন করা, সেটা খুবই কঠিন সময় ছিল। তো একসাথে ছেলেকে রাখা এবং নিজের পড়াশোনা, অন্যকে পড়ানো, অনেকগুলা রোল আমাকে তখন করতে হয়েছে। অবশ্যই সেখানে আমার শিক্ষক যারা ছিলেন, আমার সুপারভাইজার, তারা প্রচন্ড সহযোগিতা করেছেন। আর বাংলাদেশী যারা সেখানে ছিলেন, তারা তো আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। কারণ তারা জানতেন যে আমি হুম। একা বাচ্চা নিয়ে এখানে পড়াশোনা করছি। তো বিভিন্ন বিপদে আপদে সবসময় আমি আমার যেখানে বাংলাদেশী যারা ছিলেন সেখানে, তাদের সহযোগিতা পেয়েছি। সেটা স্বীকার করতেই হবে। এবং তারা সহযোগিতা না করলে আসলে একা একটা ২ বছরের বাচ্চাকে নিয়ে আসলে বাইরে পড়াশোনা করাটা এটা অসম্ভব। সেই সাথে আমি বলব আমার পরিবারের সহযোগিতা। তারাও চেষ্টা করেছেন দূরে থেকে হলেও আমাকে মানসিক সমর্থন দিতে। পরিবারের থেকে যে সমর্থনটা আমি পেয়েছি, সব মিলে আমার মনে হয় যে আমার যাত্রাটা কঠিন হলেও আমি শেষ করতে পেরেছি। দারুণভাবে শেষ করেছেন। এবং আপনার বর্তমানে কাজের ক্ষেত্রে আগ্রহের ক্ষেত্রটা কোথায়? মানে জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এটা তো ঠিক। আবার দেশের আমরা দেখতে পাচ্ছি যে দেশের নানা সময় প্রয়োজনে আপনি অর্থনীতি নিয়ে কাজ করেছেন এবং কোনো সুপারিশ প্রয়োজন মনে হলে নিজে থেকে সরকারকে সেটা পাঠিয়ে সাহায্য করেছেন। আবার শিক্ষকতাও আপনি এনজয় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সকালে আপনি ক্লাস নিতে চলে যান। তো এই সবগুলো সেক্টরের মধ্যে আপনার আগ্রহের জায়গা আসলে কোনটা? নাকি সবগুলোই? আম আবার একটু পিছনে ফিরে যেতে হচ্ছে, যে আমি তো আমার ১ম যে পড়াশোনা করেছি আন্ডার গ্র্যাজুয়েটে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় হুম, থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেছি। তো এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। আমি ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এ তখন আমি লেকচারার হিসেবে ১ম কার্যক্ষেত্রে জয়েন করি।
তো সেখানে আমি যখন জয়েন করলাম তখন আমার কিন্তু এই স্বাস্থ্য অর্থনীতি নিয়ে আ পড়াশোনার একটা সুযোগ হলো এবং তখন সেখান থেকে আমাকে পাঠানো হলো DFID স্কলারশিপে আমি মাস্টার্স করতে গেলাম। তো সেখানে গিয়েও আসলে স্বাস্থ্য অর্থনীতির বিষয়ে আ আমি পড়াশোনা করি। আমার মাস্টার্সটা ছিল হেলথ ইকোনমিক্সেই। তো সেটা একটা আগ্রহের জায়গা তখন তৈরি হয় এবং আমি দেখলাম যে এটা একটা বড় ক্ষেত্র যেখানে আসলে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। তো সুতরাং স্বাস্থ্য অর্থনীতি আমি বলব যে আমার জায়গা যেখানে আমি কাজ করা শুরু করি এবং স্বাস্থ্য অর্থনীতি পড়াশোনা করে যখন আমি দেশে ফেরত আসলাম, তখন এই স্বাস্থ্য ব্যবস্থাপনা আ নিয়ে আসলে কাজের সুযোগ হয়েছে। যার কারণে আমি বলব যে এই হেলথ ইকোনমিক্স, হেলথ সিস্টেম এই কাজ করার ক্ষেত্রগুলো তৈরি হওয়ার সাথে সাথে সুযোগ পাওয়ার এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমি কিন্তু একটু বড় পার্সপেক্টিভ যে আপনি বলছেন যে হুম, জনস্বাস্থ্য নিয়ে কাজ করার একটা সুযোগ তৈরি হয়। তো এখানে আমি যদিও একজন হেলথ ইকোনমিস্ট কিন্তু আরেকটু ব্রডার পার্সপেক্টিভে আমি হেলথ সিস্টেম নিয়েও কাজ করি। যে স্বাস্থ্য ব্যবস্থাপনা কিভাবে আ ভালো করা যায় আমাদের দেশে যার মধ্যে হয়তো স্বাস্থ্য অর্থনীতি বা অর্থায়ন বিষয়টা একটা অংশ কিন্তু এর বাইরেও আরো বেশ কিছু বিষয় আছে এটা একসাথে একটা সম্পর্কিত। তো স্বাস্থ্য অর্থনীতিকে কিন্তু আমরা পুরা যে স্বাস্থ্য হুম। ব্যবস্থাপনা থেকে আসলে বিচ্ছিন্নভাবে দেখা যায় না। কিন্তু স্বাস্থ্যের যে অর্থায়ন সেটা অবশ্যই বড় একটা স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা অংশ। তো এই হিসাবেই আসলে ওভারঅল যে হেলথ সিস্টেম নিয়ে কাজ করার প্রেক্ষাপটে হয়তো আমি আপনার যে প্রশ্নটা যে আমি জনস্বাস্থ্য বিষয়ে হুম, কিছু কাজ করেছি। আর যেহেতু আমার আন্ডারগ্র্যাডটা আসলে ইকোনমিক্স তো হুম, এটা আমার একটা প্যাশনের জায়গা যে না আমি খেয়াল করি যে আমাদের অর্থনীতি কিভাবে যাচ্ছে, ম্যাক্রো হুম। অর্থনীতিটা কিভাবে ইভলভ করছে, আমাদের ইনফ্লেশন কেমন হচ্ছে, আনএমপ্লয়মেন্ট কেমন হচ্ছে, দ্রব্যমূল্য কিভাবে হচ্ছে, রেমিটেন্স কেমন আসছে। কিন্তু আসলে সেটা কিন্তু আমার গবেষণার মূল জায়গাটা না। এটা আমার যেহেতু আন্ডারগ্রেডের পড়াশোনা এবং এখন কিছু পড়াশোনা করা এবং সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে খেয়াল করার প্রেক্ষাপটে হয়তো আমি এই বিষয়ে কিছু আলোচনা করা হয়। কিন্তু আমার মূল যে গবেষণার জায়গাটা সেটা কিন্তু আসলে জনস্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য অর্থনীতি নিয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে। তা আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি সবচেয়ে বেশি কোনটা এনজয় করি, তাহলে আমি হয়তো বলব যে আমি একজন হেলথ ইকোনমিস্ট যে হেলথ সিস্টেমে কাজ করি। আমরা আপনার সম্পর্কে যখন পড়াশোনা করলাম, তখন দেখলাম যে আপনি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, কেনিয়া এবং নেপালেও আপনি কাজ করেছেন। এই দেশগুলোতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? মানে এগুলোতে আপনি কি কোন বিষয়গুলো নিয়ে কাজ করেছেন? সেটা কি সবই গবেষণা কেন্দ্রিক এখানে ছিল? আমার তো মূল যে গবেষণার কাজগুলো করি সেটা সাধারণত কিছু শর্ট টার্ম আ কিছু স্বল্প মেয়াদেও কিছু কাজ করা হয়। যেটাকে আমরা কমন যদি আমরা বলি অনেক সময় আমরা কনসালটেন্সি বলি। কিন্তু আসলে স্বল্প মেয়াদে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড। যদি আমরা এভাবেও হয়তো বলা যেতে পারে। তো স্বল্প মেয়াদে কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছে। যেখানে আমরা যেমন নেপালের উদাহরণটা যদি বলি তারা কিন্তু আসলে তাদের আ যে হেলথ সেক্টরে আ অর্থায়ন যেভাবে হয় এটাকে বলে আ আ সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ আমাদের দেশেও তাই। তো কাছাকাছি সময়ে বাংলাদেশ এবং নেপালে সেক্টর ওয়াইড অ্যাপ্রোচটা তৈরি করা হয়েছিল হেলথ সেক্টরে। তো ওইটারই একটা মূল্যায়নের কাজে যেহেতু বাংলাদেশেও এই কাজটা আমি করেছি, সম্পৃক্ত ছিলাম। ওই সেক্টর ওয়াইড অ্যাপ্রোচটা কেমন হচ্ছে এই কাজগুলো আমি নেপালে করেছি। আ আপনার যে প্রশ্নটা ধরে যদি বলি যে নেপালের কাজের অভিজ্ঞতাটাও চমৎকার। সেখানেও আমাদের দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের হেলথ সিস্টেমে বিশেষ করে তাদের সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ যেটা তারাও অ্যাডপ্ট করেছে এটা কেমন কাজ করছে এবং সেখানে ডোনার কোঅর্ডিনেশন অর্থাৎ দাতা সংস্থার সাথে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনার অংশগ্রহণমূলক যে কার্যক্রমগুলো সেগুলো কেমন চলছে এটার একটা ধরনের মূল্যায়ন এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষ করে তাদের স্বাস্থ্যের যে অর্থায়ন সেটা কিভাবে আরো বেগবান করা যায় এই বিষয়ে তাদের একটা পরামর্শমূলক একটা কাজে আমি সম্পৃক্ত ছিলাম। কেনিয়াতেও ঠিক একই রকম তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে কি ধরনের দুর্বলতাগুলো আছে এবং তাদের ওয়ার্ল্ড ব্যাংক সহ যে দাতা সংস্থাগুলো আছে তারা যে ধরনের বিনিয়োগ করতে চায় কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আরো ভালো হবে এই ধরনের পরামর্শ মূলক একটা কাজে তারা আমাকে নিযুক্ত করেছিল। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে এই সব দেশগুলো কিভাবে দেশেই কাজ স্বাস্থ্য করতে পারে নিয়ে কাজ হ্যাঁ, করেছেন। এই কাজগুলো করার অভিজ্ঞতা হয়েছে। আমরা আ দেখছি যে আপনি জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানে আরকি ফাউন্ডেশন ও সম্মানসূচক হিসেবে নির্বাহী পরিচালক হিসেবে এখানে আছেন। আপনার অধীনে অনেক গবেষণা প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। সম্প্রতি একটি গবেষণায় দেখেছি যে ঢাকার আ ৯৬% শিশুদের
লালাতে নিকোটিনের অস্তিত্ব পাওয়া গেছে এবং যা সবাই এই শিশুদের সবাই সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের শিকার এবং যেটা ভয়াবহ একটা নজির বাংলাদেশে। এই গবেষণার আসলে আরেকটু যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আমরা আর্ট ফাউন্ডেশন থেকে দীর্ঘদিন ধরে আসলে তামাক নিয়ন্ত্রণের গবেষণা কার্যক্রম পরিচালনা করছি। এখানে ইউনিভার্সিটি অফ ইয়র্কের সাথে সহযোগিতায় আমরা এই গবেষণাটি বাংলাদেশে পরিচালনা করি। এখানে 34টা স্কুলে ১৩০০ বেশি শিক্ষার্থীর উপরে এই গবেষণাটা পরিচালনা করা হয়। সেখানে শিক্ষার্থীদের বেশ কিছু তথ্য উপাত্ত নেওয়া হয়েছে, সেই সাথে তাদের শরীরে আসলে এই যে সেকেন্ড হ্যান্ড স্মোক থেকে পরোক্ষ ধূমপানের কারণে আসলে নিকোটিন আছে কিনা এটা পরীক্ষা করা হয়। তো সেখানে তাদের শরীর থেকে লালাটা সংগ্রহ করে এটা পরীক্ষা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে তাদের শরীরে আসলে উচ্চ মাত্রায় নিকোটিন আছে, অর্থাৎ তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড স্মোকের পরোক্ষ ধূমপানের শিকার। তো এটা খুবই ভয়াবহ একটা চিত্র। আমরা যেই শিক্ষার্থীদের উপরে জরিপটি পরিচালনা করেছি ১৩০০+, তাদের মধ্যে ৯২% শরীরে আমরা নিকোটিনের প্রভাব দেখেছি। এটা যে ২০২২-২৩ সালের যে গবেষণাটি সেই পর্যায়ে। আর এর আগে আমরা এই গবেষণাটি ২০১৭-১৮ সালে করেছিলাম। সেই সময় আমরা ঢাকা এবং সাভারের ১২টি স্কুলে প্রায় ৫০০ ছাত্রীর উপর গবেষণাটা পরিচালনা করেছিলাম। তখন আমরা ৯৫% শিশুর শরীরে আমরা নিকোটিনের উপস্থিতি তখন এটা পরীক্ষা করে পেয়েছি। তো এটা একটা বিপুল, অর্থাৎ তখন যেটা করেছিলাম ৯৫%, এবারও করেছি আমরা ৯২% শিশুর শরীরে এই নিকোটিনের উপস্থিতি। তো এটা কিন্তু আমাদেরকে যেটা বোঝাচ্ছে যে শিশুরা তার ঘরের ভিতরে এবং ঘরের বাইরে দুই জায়গাতেই কিন্তু এই পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। যেটা সে নিজে ধূমপান করছে না, কিন্তু এই অন্যর ধূমপানের কারণে সে কিন্তু তার আশেপাশের মানুষের ধূমপানের কারণে সে ক্ষতিগ্রস্ত। যাদের স্যালাইভাতে এই নিকোটিনের অস্তিত্ব পাওয়া গেছে তাদের সবার কি বাসায় মানে পরিবারের লোকজন কেউ না কেউ ধূমপান করে এরকম নাকি বাইরে আছে? এটা আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। যে যাদের আমরা এই পরীক্ষাটা করেছি তাদের একটা বড় অংশ কিন্তু তারা বলেছে যে তাদের বাসায় কেউ ধূমপান করে না। এমনকি তার বাসায় যখন কেউ বেড়াতে আসে তখনও কিন্তু তারা বাসার ভিতরে ধূমপান করে না। আমরা তো জানি যে এখন কিন্তু মানুষ সচেতন হচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রেই তারা কিন্তু অন্তত এটা চেষ্টা করে যে বাসার ভিতরে ধূমপান না করার। অবশ্যই একটা বড় অংশ এখনো বাসার ভিতরে ধূমপান করে। কিন্তু যেটা হচ্ছে যারা বাসার ভিতরে ধূমপান করে না, কিন্তু সেই শিশুগুলোকে কিন্তু বাইরে যেতে হচ্ছে। তারা হয়তো স্কুলে যাচ্ছে, তারা জনগণের সাথে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এই পরোক্ষ ধূমপানের শিকার হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তারা তো পাবলিক ট্রান্সপোর্ট করে কোথাও যাচ্ছে। তো সুতরাং এই বাসার বাইরে স্কুলে যাওয়ার পথে বা খেলার মাঠে অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে আমরা এখনো দেখি যে জনগণ ধূমপান করে প্রকাশ্যে, এবং যদিও আমাদের আইন আছে যে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে জনগণ সেই নিয়মটা মানে না। তো শিশুরা শুধু বাসার ভিতরে না, তারা বাসার বাইরেও কিন্তু একটা বড় অংশ এরকম একটা স্পর্শকাতর একটা রেজাল্ট আপনারা পেলেন এবং স্পর্শকাতর বিষয়ও শিশুদের উপর আপনার তাদের লালাতে নিকোটিন পাওয়া যাচ্ছে। এই আইডিয়াটা আসলে কিভাবে এলো যে এটা নিয়ে করা গবেষণা দরকার এবং এই ভয়াবহ একটা বিষয় তুলে ধরা দরকার? আসলে যেহেতু আমরা পরোক্ষ ধূমপান নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, তো প্রথমে যেটা হয়েছে, আমি আবার অনেক আগে ফিরে যাই যে ২০১০ থেকে ১২ সালের মধ্যে আমরা এই একটা সার্ভে করেছিলাম, কমিউনিটি সার্ভে, যেখানে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে বাসায় বা বাসার বাইরে ধূমপানের অবস্থাটা কিরকম। এবং সেখান থেকে কিন্তু এটা আমরা বুঝতে পারি যে আসলে শিশুরাই কিন্তু এই পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। তো সেই গবেষণা থেকে আমাদের মনে হয় যে আসলে এটাতে আরো বেশি কাজ করা উচিত। এবং আমরা ইন্টারন্যাশনাল এভিডেন্স গুলো যদি দেখি, ইংল্যান্ডের কথা বলেন বা আরো উন্নয়নশীল দেশগুলো বা উন্নত দেশগুলোর কথা যদি আমরা দেখি, যে এখানে কিন্তু পরোক্ষ ধূমপানের শিকার শিশুরা হচ্ছে। আমাদের দেশেও আসলে এই ধরনের অবস্থাটা কি বোঝার জন্যই আমরা এই কাজটা শুরু করি। আসলে আমি যদি আপনার প্রশ্নে ফিরে যাই, যে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আমরা প্রথম এই শিশুদের উপরে গবেষণাটা পরিচালনার উদ্যোগ নেই। এবং এটা আমরা চিন্তা করি এই কারণে যে আমরা যখন বাইরের দেশের উদাহরণগুলো দেখেছি, তখন আমরা দেখেছি যে প্রচুর শিশুরা কিন্তু উন্নয়নশীল দেশ বলেন অথবা উন্নত দেশ বলেন, সব জায়গাতেই কিন্তু এই পরোক্ষ ধূমপানের শিকার।
তো তখনই আমাদের মনে হয় যে বাংলাদেশেও এই ধরনের গবেষণা করা প্রয়োজন এবং আমাদের শিশুরা আসলে কি অবস্থায় আছে এটার একটা বেসলাইন ডেটা আমাদের দরকার, যে তারা কতটা এই ধরনের পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। এবং শিশুদের জন্য এই পরোক্ষ ধূমপানটা খুবই ক্ষতিকর। তাদের স্বাস্থ্যের উপর এটা মারাত্মক হুমকি। তো এই বিষয়ে আসলে জনসচেতনতা সৃষ্টি করা এবং এই বিষয়ে আসলে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা, যেন তারা এই নীতিগুলোকে আরো জোরদার করেন এবং পাবলিক প্লেসে বা বাসার ভিতরে ধূমপানকে যেন আসলে বন্ধ করা হয়, সেই উদ্যোগটাকে জোরদার করার জন্য আসলে তো এভিডেন্স প্রয়োজন। সেই কারণে আমাদের এই গবেষণাটা করা, যেন আমরা সরকারের হাতে এই এভিডেন্স দিতে পারি যে না, পাবলিক প্লেসের এই ধূমপান মুক্ত করাটা কত জরুরি এবং বাসার ভিতরেও। এবং এই জন্য সচেতনতাও কিন্তু প্রয়োজন। শুধুমাত্র আইন থাকলে হবে না, এটা বাস্তবায়নের জন্য কিন্তু জনগণকে সামনে আগিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আমাদের ধূমপানের যেহেতু কথা উঠলো, আমরা জানি যে বাংলাদেশে তামাকজনিত রোগে ২০১৮ সালে আমরা দেখেছি যে সেখানে ২২,০০০ কোটি টাকা রাজস্ব আসার বিপরীতে ৩০,০০০ কোটি টাকা স্বাস্থ্য ব্যয় হয় তামাকজনিত রোগে। সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে, এই স্বাস্থ্য ব্যয়টা ৬৫,০০০ কোটি টাকা। বর্তমানে ৪০,০০০ কোটি টাকা রাজস্ব আসছে, কিন্তু ৬৫,০০০ কোটি টাকা স্বাস্থ্য ব্যয় হচ্ছে। এই এত ব্যয় বৃদ্ধির কারণ কি বাংলাদেশে স্বাস্থ্যগত এই ধূমপানজনিত এবং বিশেষ করে তামাকজনিত রোগের কারণে? ধন্যবাদ আবারও প্রশ্নের জন্য। যে আমাদের কিন্তু যদি আমরা দেখি, আমাদের এখনো একটা বড় অংশের যারা অ্যাডাল্ট তারা কিন্তু এখনো ধূমপান করছে। এবং শুধু আমরা ধূমপান বললে ভুল হবে, আমাদের কিন্তু ধোঁয়াহীন তামাক ধোঁয়াহীন তামাক। সেগুলোও কিন্তু প্রচুর আমাদের ব্যবহার করা হয়। আমাদের দেশে শুধু ধূমপান না, ধোঁয়াহীন তামাকের ব্যবহারের মাত্রাও কিন্তু অনেক অনেক বেশি, বেশি। অনেক বেশি। এখানে জর্দা, গুল, সাদা পাতা পুরুষ এবং মহিলা তারা কিন্তু প্রচুর ব্যবহার করে। তা এখন এই একদিকে সিগারেটের ব্যবহার, সেই সাথে বিড়ি, ধোঁয়াহীন তামাক সবকিছু মিলে আমাদের দেখা যাচ্ছে যে মানুষজন যে অসংক্রামক রোগ এগুলোতে প্রচুর আক্রান্ত হচ্ছে। এবং আমাদের ফুসফুসের সমস্যা থেকে শুরু করে আমাদের ক্যান্সার এবং ওরাল ক্যান্সার, মাউথ ক্যান্সার যেগুলো আমরা বলি যে ধোঁয়াহীন তামাকের জন্য আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এই যেহেতু আমাদের অসংক্রামক রোগের একটা বড় ঝুঁকি হলো তামাক ব্যবহার করা, এবং এটা যেহেতু আমাদের এখনো বড় অংশই তামাক ব্যবহার করে যাচ্ছে, এজন্য আমাদের অসংক্রামক রোগ কিন্তু বাড়ছে। সেই সাথে যদি আমরা দেখি যে কোভিডের মতো যে সংক্রামক রোগগুলো আছে, অথবা আমরা যদি যক্ষ্মা রোগের কথা বলি, যেটা শ্বাস যন্ত্রের থেকে আসলে শ্বাসকষ্ট হয়, বা অ্যাজমা, তো এই অসুখগুলো যেগুলো আছে সংক্রামক এবং অসংক্রামক, এই অসুখগুলো কিন্তু সবগুলোর ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় যদি একজন মানুষ তামাক ব্যবহার করে। তো যেহেতু আমাদের দেশে এখন একটা বড় অংশের মানুষ তামাক ব্যবহার করছে, এই জন্য কিন্তু আমাদের দেশে এখনো অসংক্রামক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং সংক্রামক রোগ যেগুলো আছে যক্ষ্মা কিংবা কোভিড, এগুলোর ঝুঁকিও কিন্তু বাড়াচ্ছে আমাদের তামাক ব্যবহারের কারণে। আপনার এআরকে ফাউন্ডেশনের আরেকটি গবেষণা আমরা দেখেছি, যেটা এসএসবি নিয়ে, সুইট সুগার অ্যান্ড বেভারেজ। এই গবেষণার ফলাফলে দেখা গেছে যে আমরা তো দেখলাম যে ধূমপান এবং তামাকজাত কারণে, তামাকজাত পণ্যের কারণে অনেক বাংলাদেশে আরও রোগী বাড়ছে, স্বাস্থ্য ব্যয় বাড়ছে। কিন্তু এসএসবির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএসবি ধূমপানের চাইতেও ২০ গুণ ক্ষতিকর। এটা আমরা গবেষণায় দেখেছি। তো দেশের মানুষ যে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আরও, এর পিছনে এসএসবির ভূমিকা আসলে কেমন, এতে এই বাজারটা কেমন, আমরা এই গবেষণা সম্পর্কে আরেকটু জানতে চাই। ধন্যবাদ। আসলে আমরা জনস্বাস্থ্য বিষয়ে যারা কাজ করেন তাদের সবাই কিন্তু অস্বাস্থ্যকর খাবার থেকে মানুষ যেন প্রতিহত করা যায় সেই বিষয়ে কিন্তু তারা লক্ষ্য দেন। আমরা যারা জনস্বাস্থ্যে কাজ করছি, দীর্ঘদিন তামাক নিয়ন্ত্রণে কাজ করছি, শুধু তামাক না, আমরা চেষ্টা করছি যে অন্যান্য যে অস্বাস্থ্যকর খাবারগুলো আছে এগুলোর বিষয়ে জনসচেতনতা তৈরি করা এবং এই বিষয়গুলোতে আসলে এভিডেন্স জেনারেট করা, যেন সেই তথ্যগুলো আমরা জনগণকে যেমন দিতে পারি তাদের সচেতনতার জন্য, ঠিক একইভাবে পলিসি মেকার যারা আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারাও যেন দেখতে পারেন যে না, এই বিষয়গুলো আসলে নীতি নির্ধারণে আসলে আরো জোরদার হওয়া উচিত। এই প্রেক্ষাপটে আমরা যেমন আরো অস্বাস্থ্যকর খাবার আছে, সুগার সুইটেন বেভারেজ যেগুলো আছে, বিভিন্ন ধরনের আমরা যে কোলাগুলো বাজারে দেখি,
হ্যাঁ, বিভিন্ন ধরনের কোমল পানীয় কোমল যেগুলো আমরা পানীয়। বলি, অথবা বিভিন্ন ধরনের জুস যেগুলো জুস। আছে, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, এগুলো কিন্তু ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ, রোগের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। তো সুগার সুইটেন বেভারেজে আমরা যেটা দেখলাম যে এটা স্বাস্থ্যের জন্য তো খুবই ক্ষতিকর, যেটার মধ্যে বিভিন্ন ধরনের জুস আছে এবং এই তামাক থেকে সুইট সুগারের মধ্যে কি মিষ্টি জাতীয় খাবারও অন্তর্ভুক্ত? এটা আমরা কোমল পানীয় যেগুলো আচ্ছা। বলি, যেগুলো জুস আছে, কোমল জুস। পানীয়, এগুলো হচ্ছে সুগার সুইটেন বেভারেজ। Okay. বেভারেজ গুলো হচ্ছে সব বেভারেজ। পানি জাতীয় যেগুলো আছে আমাদের। এই সুগার সুইটেন বেভারেজ গুলো আহ, অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কারণ এখানে চিনি যেমন থাকে যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটার জন্য আমাদের ওজনের সমস্যা হয়, ওজন বৃদ্ধি আমাদের দেশে এখন একটা বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। সেই সাথে অসংক্রামক রোগের ঝুঁকি কিন্তু অনেক বাড়িয়ে দেয়, ডায়াবেটিস, হাইপার টেনশন থেকে শুরু করে আমরা যদি বলি এই বাকি আমাদের যে ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই সবগুলোর ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয় এই সুগার সুইটেন বেভারেজ। কিন্তু তামাকের থেকে এটার একটা ভিন্ন দিক কি জানেন, যে তামাকের ব্যাপারে একটা বড় অংশের মানুষ এখন সচেতন হয়েছে যে না, তামাক যে ক্ষতিকর, বিভিন্ন আমরা জানি যে এটা নীতি যেগুলো আছে, অনেকগুলো তামাক নিয়ন্ত্রণের জন্য কঠোর নীতিমালা আমাদের দেশে আছে এবং এর অনেকগুলো বাস্তবায়নও কিন্তু আমরা কিছু ভালো দিক দেখতে পাই। যেমন এখন কিন্তু দেখবেন যে পাবলিক প্লেস গুলোতে বা পাবলিক ট্রান্সপোর্টে আগের তুলনায় কিন্তু তামাকের ব্যবহারটা কমেছে, এটা কিন্তু একটা সফলতা। বা আপনি যদি দেখেন যে আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আগে যেভাবে হতো তামাকের, সেই তুলনায় কিন্তু আমাদের এখন কম হচ্ছে, কারণ আইন আছে এবং আইনের বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারের একটা আমরা দেখছি যে নিষ্ঠা এখানে আমরা দেখি, এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সরকার সবাই মিলে কিন্তু তামাক নিয়ন্ত্রণের জন্য একটা ভালো, আমি বলবো একটা শক্তি আমাদের দেশে। সুগার সুইটেন বেভারেজ যদি বলেন, এটার জনসচেতনতা একদম কম এবং এটা যে স্বাস্থ্যের জন্য এত মারাত্মক হুমকি স্বরূপ, এটা যে স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর, এটা কিন্তু আমাদের একটা বড় অংশের মানুষ এটা জানে না। এটা সোশ্যালি একদম খুবই অ্যাকসেপ্টেবল। আর আরেকটা হচ্ছে যে এইটা সুগার সুইটেন বেভারেজের ব্যবহারের ক্ষেত্রে তো কোনো স্টিগমা নাই। আপনার তামাকের ক্ষেত্রে আমাদের দেশে এখনো কালচারালি আছে যে সিনিয়র একজনকে যদি ধূমপান করে এবং জুনিয়রের একজন করতে চায় না যে সে আমার কাছে শিখবে, অথবা উল্টা দিক যে এবং নেতিবাচক হিসেবেও দেখা হয়। কম বয়সী কেউ যদি ধূমপান করে, বড় কেউ তার সামনে চলে আসে, সে চিন্তা করে যাচ্ছে তার সামনে আমি এটা দেখবো, এটা নেতিবাচক হিসেবে দেখা হয়। এবং ও মানে একটা কম বয়সী, একটা উঠতি বয়সী ছেলে ধূমপান করছে, এটাকে সমাজে আমরা ভালো চোখে দেখি না, তারপরেও কিন্তু এত ধূমপানের মাত্রা আমাদের দেশে বেশি। আর সেখানে সুগার সুইটেন বেভারেজের কথা যদি আমরা বলি, এটা সমাজে গ্রহণযোগ্য, এটা বিভিন্ন বাসার ভিতরে আপনি যে কোনো ধরনের দাওয়াত, আনুষ্ঠানিকতা, সব ক্ষেত্রে আমরা দেখি যে আমরা বিভিন্ন ধরনের কোমল পানীয় কিন্তু এখানে সার্ভ করা হচ্ছে। এটাতে জনসচেতনতা কম এবং এখানে যে ট্যাক্স আরোপ করা হচ্ছে সেটাও কিন্তু আসলে খুব পরিকল্পিত না এবং এটা নিয়ে খুব বেশি আলোচনাও হয় না। যার কারণে আমার মনে হয় যে এখানে আসলে সচেতনতা তৈরি করার যেমন সুযোগ আছে, সেই একইভাবে এখানে সরকারের যে নীতিগুলো আছে এগুলোকেও আরো কঠোর করা প্রয়োজন জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য, এবং এখানে আরো গবেষণা হওয়া প্রয়োজন আসলে কি ধরনের ক্ষতি হচ্ছে এবং এটা থেকে উত্তরণের উপায়গুলোর জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলোর জন্য আসলে গবেষণা। আমার যেটা মনে হচ্ছে যে এই এসএসবি তে যে হারে স্বাস্থ্য ক্ষতি হচ্ছে সে হারের মানে খুবই ন্যূনতম রাজস্ব আয় হচ্ছে, ট্যাক্স আরোপ করা হয়েছে, এই ট্যাক্সটা যথেষ্ট নয় জনস্বাস্থ্যের জন্য। সম্পূর্ণ একমত। এবং এখানেও কিন্তু আপনি যেটা যথার্থই বলেছেন যে ট্যাক্স বাড়ানোর সুযোগ আছে, এবং শুধু ট্যাক্স বাড়ানো না, এখানে ট্যাক্সের সিস্টেম আছে, এখানে এই ব্যবস্থাপনাটাকেও পরিবর্তন করা যেতে পারে। কারণ এখন যেটা হয় যে এই সুগার সুইটেন বেভারেজে এখানে ক্যাফেইনের মাত্রাটা নির্ধারণ করা হয় এবং ক্যাফেইনের মাত্রার উপরে এখানে কর আরোপ করা হয়। কিন্তু আমরা যদি উন্নত দেশগুলোতে দেখি সেখানে কিন্তু এই সুগার সুইটেন বেভারেজে আসলে কি পরিমাণ চিনি যুক্ত আছে সেটার উপরে এটার কর আরোপ করা হয়, অর্থাৎ চিনির মাত্রার উপরে। সুতরাং এখানে এই সিস্টেম যেমন চেঞ্জ করা যেতে পারে, সেটাতে এই করটা আরো বেশি ফলপ্রসূ হবে। আর আরেকটা হচ্ছে যে করের মাত্রা তো অবশ্যই বাড়ানো যেতে পারে, এবং এখানে কিন্তু তামাক থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে কিন্তু আমরা হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ একটা আরোপ করা যায়, এবং অবশ্যই এটা প্রথমেই 2% যদি
ন্যূনতম আরোপ করা হয় হুম। এবং 5% হলে এটা আরো ভালো হয়। এটা যদি প্রথমেই আমরা বলি যে সুগার সুইটেন বেভারেজের উপর কিন্তু সরকার চাইলেই 5% হেলথ ডেভেলপমেন্ট করতে সারচার্জ পারে, এখন আরোপ করতে পারে। করতে পারে। সরকারের যেমন রাজস্ব আয় হবে, আবার অন্যদিকে জনস্বাস্থ্যের যে হুমকিটা, জনগণের যদি এটাতে ক্রয় ক্ষমতার বাইরে যেয়ে তার ব্যবহার কমে যায়, তাহলে অবশ্যই এটা জনস্বাস্থ্যের জন্য একটা ভালো। আরেকটা বিষয় আছে যে সুগার সুইটেন বেভারেজের উপর আমাদের খুবই অল্প পরিমাণ, শুধু কোমল পানীয়ের হুম। উপরে হয়তো এটা কর আরোপ করা হয়। কর কিন্তু এটা একটা অনেক রকম বেভারেজ আমাদের আছে, সুগার সুইটেন বেভারেজ, যেগুলো আসলে আমাদের করের আওতার বাইরে। তো এইটার আসলে একটা ডেফিনেশন ঠিক করতে হবে যে সুগার সুইটেন বেভারেজ গুলো কোনগুলোকে আমরা ধরছি এবং সেগুলোকে কিভাবে আমরা কর আরোপ করছি। তখন এই সংজ্ঞাটা যদি আমরা ঠিক করতে পারি যে কোন কোন দিকগুলোকে আমরা সুগার সুইটেন বেভারেজের আওতায় আনছি, তাহলে সেটার উপর কর আরোপ করাটা সরকারের জন্য আরো সহজ হবে। তা দেশের মানুষ এখন আমরা যদি হাসপাতালগুলোতে যাই, অনেক রোগী আগের চাইতে আমার মনে হয় বেড়েছে। বিশেষ করে অসংক্রামকজনিত বিভিন্ন রোগের। এবং স্বাস্থ্য ব্যয়ও বাড়ছে। বাংলাদেশের এই মানুষদের মানে ফ্রিতে স্বাস্থ্যসেবা কিভাবে করা সম্ভব? আহ, এটা একটা মানে আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা বলছি এবং আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা যে অর্জনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর যে স্বাস্থ্যের বিষয়ের যে গোলটা আছে, লক্ষ্যমাত্রা, এটা তো আমরা সময় তো একদমই সন্নিকটে আমাদের। এটা আমাদের যদি ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করার কথা বলি, আমরা যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করার কথা বলি, তাহলে অবশ্যই আমাদেরকে সবার জন্য স্বাস্থ্য সহজভাবে যারা যেন গ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে এবং এমনভাবে আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থাপনা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে যেন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা নিতে পারছে না এমন যেন না হয়। এবং অবশ্যই আমাদের স্বাস্থ্যসেবা যেটা আমরা দিচ্ছি সবাইকে যেমন দিতে হবে, এটার গুণগত মান আমাদেরকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ সবার জন্য আমাদেরকে স্বাস্থ্য যেই সেবা, এটা নিশ্চিত করতে হবে, সেটার গুণগত মান নিশ্চিত করতে হবে এবং তার যেন এটা স্বাস্থ্য সেবা নিতে গিয়ে কেউ যেন অর্থ কষ্টে না পড়ে, সেটাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার যে প্রশ্নটা যে বিনামূল্যে আমরা কিভাবে সবাইকে স্বাস্থ্য সেবা দিতে পারি, এখানে দেখেন যখন আলমাটা ডিক্লারেশন হয়েছিল 70-এর দশকে, তখন কিন্তু হেলথ ফর অল, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হবে, এই স্লোগান নিয়ে কিন্তু তখন আলোচনাটা শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু ইকুইটি বা সবার জন্য আসলে সমতা নিশ্চিত করা, এই ধারণাটা নিয়ে কিন্তু আগানো হয়েছিল সেই সময়। তো এই যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা, সমতা নিশ্চিত করা, এটা কিন্তু 70-এর দশক থেকে আলোচনাটা হয়েছে। কিন্তু 90-এর দশকে গিয়ে আমরা আবার যেটা দেখলাম যে না, তখন আসলে আমাদের মতো দরিদ্র দেশগুলো, তাদের জন্য কিন্তু সবার জন্য সব স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়াটা সম্ভব না, কারণ সরকারের লিমিটেড বাজেট এবং এই যে তার যে অল্প অর্থায়ন, এটা দিয়ে তার অনেক ধরনের, শুধু তো স্বাস্থ্য না, শিক্ষা বলেন, কৃষি বলেন, সব ক্ষেত্রে কিন্তু সরকারকে অর্থায়ন করতে হয়। এই আমাদের মতো দেশে আসলে সব রকম স্বাস্থ্য না দিয়ে যদি দিতে নাও পারে সরকার, তাহলে অন্তত একটা এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ তৈরি করা, যে অন্তত একটা নির্দিষ্ট কিছু সেবা যেটা বিনামূল্যে সবাইকে সরকার দিতে পারে, এই ধারণা তখন শুরু হলো আমাদের দেশে না, আমাদের মতো অনেক দেশে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ তখন হয়েছে, যে অর্থাৎ কম্প্রিহেন্সিভ যদি নাও দেওয়া হয়, অন্তত এসেনশিয়াল একটা সার্ভিস প্যাকেজ, অন্তত কিছু সেবা বিনামূল্যে সবাইকে যেন দেওয়া হয় যেগুলো খুবই প্রয়োজনীয়। এই ধারণাটা কিন্তু 90-এর দশক থেকে আবার আসলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এখন যেটা হয়েছে যে না, আমরা আসলে অবশ্যই সেই এসেনশিয়াল সার্ভিস প্যাকেজটা দিতে চাই, কিন্তু ইউনিভার্সাল হেলথ কভারেজের ধারণাটা আবার এসেছে যে না, আমরা সবাইকে আসলে সবাইকে সব ধরনের স্বাস্থ্যসেবা দিতে চাই। এখানে অবশ্যই একটা ট্রেড অফ আছে যে আমি কতটুকু দিতে পারবো বিনামূল্যে, এবং আমাদের মতো একটা রাষ্ট্র যেখানে সরকার আসলে তাকে সবাইকে সব বিনামূল্যে দেওয়াটা সম্ভব কিনা, সেই সম্ভাব্যতাও তো আমাদেরকে যাচাই করতে হবে, মানসম্মত সেবা দেওয়া। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন যদি আসি আমি, যে এই যে টানাপোড়েন, এই যে ট্রেড অফ নিয়ে আমরা সেই 70 দশক থেকে এখনো আমরা কথা বলছি, এক্ষেত্রে একটা দিক আমাদেরকে নিশ্চিত করতে হবে যে না, আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবাটা এটা যেন সবাই বিনামূল্যে পায়, মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা যখন আমরা বলছি, এখানে আমরা
এক্ষেত্রে প্রিভেন্টিভ কেয়ার, তবে অসুখ হবে তারপরে আমি সেবা নেব, এইভাবে তো আপনি আপনার এই স্বল্প আয় কোনোদিনও সবার কাছে সম্ভব সেবা না। পৌঁছে দিতে পারবেন না। না। সুতরাং আমাদেরকে অবশ্যই বিনিয়োগ করতে হবে প্রিভেন্টিভ কেয়ারে, প্রমোটিভ কেয়ারে, জনসচেতনতা তৈরি করা, তাদেরকে এই যে আপনি বলছেন তামাক, সুগার সুইটেড বেভারেজ, এই ধরনের অস্বাস্থ্য খাবার সে যেন না খায়, এই ধরনের জনসচেতনতা তৈরি করা, তার যেন কায়িক পরিশ্রম করে, সে তার লাইফস্টাইল চেঞ্জ করে, এই ধরনের যে প্রিভেন্টিভ কেয়ারগুলো আমরা দিতে পারি, এই কাউন্সিলিং করা, এইগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং তারপরে প্রাথমিক স্বাস্থ্যসেবা যে আর যেগুলো আছে তার ছোটখাটো যে অসুখগুলো আছে সেই সবগুলো যেন আমাদের লিমিটেড কিউরেটিভ কেয়ার যেগুলো আছে সবগুলো যেন আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এই যে প্যাকেজটার মাধ্যমে দিতে পারি, এটা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করতে হবে। রোগ শুরু হওয়ার আগে থেকে আমাদের চেকআপের মাধ্যমে এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাটা সবাইকে বিনামূল্যে দেওয়া, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। এর পরবর্তী যে ধাপগুলো আছে, এবং অবশ্যই আমরা যদি বলি যে এখন তো আসলে প্রাথমিক স্বাস্থ্য সেবা যেরকম আমরা বলছি, সেই সাথে হাইপার টেনশনের মতো এগুলো তো এখন ঘরে ঘরে আমরা দেখছি। এবং একজনের যখন এই ধরনের অসংক্রামক রোগ হয়, এটা কিন্তু সারা জীবন তাকে সেই অর্থ ব্যয় করতে হয় এই কন্ডিশনগুলো, ক্রনিক কন্ডিশনগুলো। এই ক্ষেত্রে যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের জন্য সারা বছর এই হাইপারটেনশন বা ডায়াবেটিসের মতো অসুখগুলোর নিয়মিত ওষুধ ক্রয় করা, এটা কিন্তু খুবই কঠিন তাদের জন্য। এরকম প্রাথমিক স্বাস্থ্য সেবার সাথে সাথে যে আমরা এরকম কিছু অসংক্রামক রোগ যেগুলো আছে সেগুলোর ওষুধগুলো যদি বিনামূল্যে সরকার দিতে পারে, অন্তত যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের জন্য, মনে করি এটাও সরকারকে আসলে চিন্তা করতে হবে। এবং আরো যে অসংক্রামক রোগগুলো আছে, এক্ষেত্রেও যারা একদম আমাদের দেশে যারা দারিদ্র সীমার নিচে আছে, হতদরিদ্র মানুষ আছে, তাদেরকে যদি বিনামূল্যে এই সেবাগুলো দেওয়া যায়, তাহলে আমি মনে করি যে অবশ্যই এটা আসলে জনস্বাস্থ্যের জন্য একটা ভালো দিক হবে। অর্থাৎ আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, এটা সবার জন্য বিনামূল্যে করা, এবং কিছু অসংক্রামক রোগ আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোর যে ওষুধগুলো আছে সেগুলো সবার জন্য আসলে যদি বিনামূল্যে দেওয়া যায়, তাহলে মানুষের আমাদের যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার আমরা বলি এত বেশি, এটা অনেকাংশে কমে আসবে। এবং সেই সাথে আমাদের যখন এই আরো যে অসংক্রামক রোগগুলো আছে যেগুলো পরিবারের উপরে অনেক চাপ তৈরি করে, অনেকে দেখা যায় এই অসংক্রামক রোগের চিকিৎসার জন্য তাদের জমি জমা বিক্রি করে দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে সরকার যদি অন্তত দরিদ্র মানুষকে সহযোগিতা দিতে পারে এবং তাদেরকে যদি বিনামূল্যে চিকিৎসাটা দিতে পারে, হয়তো সবার জন্য যদি নাও হয়, এবং হয়তো সবার প্রয়োজনও নাই, অনেকে আছে যারা হয়তো তাদের সক্ষম, যারা তাদের সেই ধরনের আয় আছে, যার আয়টা সে নিজে হয়তো ব্যয় করতে, নির্বাহ করতে পারে তার সেই খরচটা, কিন্তু দারিদ্র সীমার নিচে এবং আমাদের যারা একদম মধ্যবিত্ত পরিবারে আছেন, তারা এই অসুখের এই চিকিৎসা ব্যয় করতে গিয়ে দেখা যায় যে তারাও দারিদ্র সীমার নিচে চলে যায়। তো এই লাইনটা তো খুব আসলে থিন একটা লাইন, এটা সেভাবে ডিফাইন করাও কঠিন। তবে সরকার পক্ষে যতটুকু সম্ভব যারা দারিদ্র সীমার নিচে আছে এবং যারা আসলে খুবই এই বর্ডার লাইনে আছে, তাদেরকে যদি বিনামূল্যে এই চিকিৎসাগুলো দেওয়া যায়, অসংক্রামক রোগে অন্তত বেসিক যেগুলো আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন সহ ক্যান্সার, এই ধরনের কিছু রোগের যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে সেটা আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমাতে অনেক সাহায্য করবে, এবং আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ যে আমরা অ্যাচিভ করার কথা বলছি সেদিকে আমরা এক ধাপ এগিয়ে যাব। আপনার নেতৃত্বে আরেকটা গবেষণা আমরা দেখেছি যে এনবিআর এর নীতিতে পরিবর্তন চলে আসছে আপনার গবেষণার জন্য। আপনার নেতৃত্বে গবেষণা হয়েছিল যে এমআরপির উপরে, যে বাংলাদেশের সিগারেটগুলোতে এমআরপি নীতি মানা হয় না এবং প্যাকেটে কোনো এমআরপি লেখা থাকে না, যার কারণে সর্বোচ্চ খুচরা মূল্যের চাইতে বেশি দামে বিক্রি হয়। সেখানে আপনার গবেষণায় দেখেছি যে প্রতি বছর প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় তামাক কোম্পানিগুলো। আপনার এই গবেষণার রেজাল্ট ধরে একসময় এনবিআর তার নীতিতে পরিবর্তন নিয়ে আসলো। এই এমআরপি জার্নি নিয়ে যদি আমাদের সংক্ষেপে কিছু বলেন। আসলে আমরা ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের মাধ্যমে, এটা আসলে ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্প, যেটা ভাইটাল স্ট্র্যাটেজিস তাদের সহযোগিতায়। তো এই গবেষণায় আমাদের একটি গবেষণার দল, তো আমরা আসলে প্রথম যেটা চিন্তা করেছিলাম যে মাঠ পর্যায়ে আসলে কিভাবে সিগারেট বিক্রি হয়, কি দামে, সেটা একটু বোঝা। এবং প্রতি বছর বাজেটে আমরা দেখি যে কর আরোপ করা হয় তামাক দ্রব্যের উপরে, তো সেখানে আমরা সিগারেটকে প্রথমে বেছে নিয়েছিলাম যে এই বাজেটের আগে এবং পরে এই সিগারেটের দামগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা একটু বোঝা। তো এটা একটা র্যাপিড সার্ভে আমরা মাঠ পর্যায়ে
প্রথমে শুরু করেছিলাম। এবং এই যে এবং এটা একটা উদ্দেশ্য ছিল যে তামাক কোম্পানি আসলে তাদের প্রাইসিং স্ট্র্যাটেজিটা কিরকম, এবং যখন বাজেট হয় এই বাজেটের পরে যখন কর বাড়ানো হয় বা একই রাখা হয়, এটার সাথে তারা আসলে কিভাবে তাদের দামগুলোকে নির্ধারণ করে। তো অর্থাৎ তামাক কোম্পানির প্রাইসিং স্ট্র্যাটেজিটা বোঝাটাই ছিল উদ্দেশ্য। এবং সেই সাথে আরেকটা উদ্দেশ্য ছিল, আমাদের দেশে আরেকটা দেখি আমরা সমস্যা, যে আমাদের তো খুচরা শলাকা বিক্রি হয় সিগারেটের, আমাদের তো পুরো প্যাকেট তো সবাই সেভাবে কেনে না। খুচরা শলাকা যেহেতু বিক্রি করার নিয়ম আমাদের দেশে আছে, সুতরাং এই খুচরা শলাকায় আসলে শলাকা প্রতি কিরকম দাম হচ্ছে, এই বিষয়গুলো বোঝার জন্যই আমরা এই গবেষণাটা প্রথম শুরু করি, একটা র্যাপিড মার্কেট সার্ভের মতো। কিন্তু এইটা করতে যেই তখন আমরা দেখলাম যে আসলে আমাদের বড় ধরনের একটা ফাঁকি কিন্তু চলছে, যেটা হয়তো আমাদের দৃষ্টি অগোচরে বেশ কিছুদিন ধরে হচ্ছিল। এবং সেখান থেকে আমরা দেখলাম যে এই সিগারেটের গায়ে যে লেখা থাকার কথা যে সর্বোচ্চ খুচরা মূল্য, সেখানে আসলে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা নাই, সেখানে খুচরা মূল্য লেখা আছে। এবং এই যে খুচরা মূল্য রিটেল প্রাইস লেখা, এইটার সুবিধাটাই তারা নিচ্ছে, যে তারা আসলে যেই দামে তারা হোলসেলারের বা রিটেলারের কাছে বিক্রি করে, রিটেলার আবার নিজে সেটার উপর তার প্রফিট মার্জিনটা রেখে একটা ভিন্ন দামে আরো দাম বৃদ্ধি করে সে কিন্তু ক্রেতার কাছে বিক্রি করতে হচ্ছে। প্যাকেটের গায়ে যে দামটা লেখা আছে সেটা কিন্তু আসলে বাজারের আসল মূল্য না, এর চেয়ে অনেক বেশি দামে কিন্তু ভোক্তা তারা সিগারেটগুলো কিনছে। তো এখান থেকে আমরা দেখলাম যে আসলে তাহলে কর আরোপ করা হচ্ছে এখান থেকে আমরা আরো দেখলাম যে কর আরোপ করা হচ্ছে যে সিগারেটের প্যাকেটের যেই গায়ে যে দামটা লেখা আছে প্যাকেটের উপরে, কিন্তু আসলে জনগণ তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে সিগারেট কিনছে। তাহলে এই অংশটা কিন্তু করের ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে। কিন্তু আসলে তো জনগণ বা ভোক্তা যেই দামে কিনবে সেটার উপরেই কর হওয়া উচিত। সেখান থেকেই আমরা এই এস্টিমেটটা করেছি যে প্রতি বছর কত এরকম সিগারেট বিক্রি হচ্ছে এবং সেগুলোর দাম আসলে তাহলে আসল দাম কততে আসলে বিক্রি হচ্ছে বাজারে। তো এই গ্যাপটা আমরা নির্ধারণ করে কি পরিমাণ রাজস্ব সরকার হারাচ্ছে সেই এস্টিমেশনটা করেছি। তো এটা একটা আসলে এবং এটা আমি কৃতজ্ঞ যে তখন আসলে গবেষণাগুলো যেটা হয় যে আমরা গবেষণা বিভিন্ন জায়গায় এটাকে উপস্থাপন করি, কিন্তু তখন মিডিয়া একটা ভালো রোল প্লে করেছে। এবং মিডিয়াতে তখন সুশান্ত সিনহা উনি অবশ্যই এটাকে তখন সামনে নিয়ে আসছেন এবং ওনার অনেকগুলো রিপোর্ট তখন হয়েছে। তখন কিন্তু এটা জনগণের সামনে এই জিনিসটা আরো ভালো আসছে এবং আমাদের গবেষণার ফলাফলটাকে তিনি আরো পর্যবেক্ষণ করেছেন এবং সেই সাথে আরো যারা তামাক নিয়ন্ত্রণ কর্মী যারা আছেন কাজ করেন তারাও এগুলো দেখেছেন এবং সবাই এটা সত্যতা দেখেছেন যে হ্যাঁ আসলেই তো। এবং এটা আমরা কয়েকটা রাউন্ডে এই কাজটা চালিয়ে গেছি কয়েক বছর, এবং বিগত 4 বছরের মতো আমরা যখন দেখি 4-5 বছর ধরে আমরা দেখছি এই ট্রেন্ডটা কিন্তু চলছিল যে আসলে অ্যাকচুয়াল প্রাইসটা অনেক বেশি। এখানে একটা সফলতা আমি এটা বলবো যে এই গবেষণার ফলাফলটা যখন আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে দেই, তারাও কিন্তু এটা বিবেচনা করেছেন এবং তারা তখন মাঠ পর্যায়ে গিয়ে এটা তারা দেখেছেন যে আসলে ব্যাপারটা কিরকম হচ্ছে এবং তারাও এটা সত্যতা দেখেছেন এবং তখন তাদের একটা আস্থার জায়গাও তৈরি হয়েছে যে না, যারা গবেষণা যারা করছেন তারা আসলে চাচ্ছে ইন্ডিয়াকে সহযোগিতা করার জন্য। তো এটা একটা তখন এটাই আমরা সামনে নিয়ে আসছিলাম এই গবেষণার মাধ্যমে, যেহেতু রিটেল প্রাইসটা লেখা হচ্ছে তো এটার একটা সুযোগ নিচ্ছে তামাক কোম্পানি এবং এখানে যে আসলে এটা এমআরপি লেখা দরকার, সর্বোচ্চ খুচরা মূল্য, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এই বিষয়টা তখন সামনে আসে এবং তখন এনবিআর সেই উদ্যোগটা নেয়। এখন তো এমআরপি লেখা হয়। আমরা যদি অন্যান্য দ্রব্যগুলো দেখি যেগুলো বাজারে, আপনি একটা পানির বোতল দেখেন, অন্য যে কোনো প্রোডাক্ট আপনি দেখবেন সেখানে ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা, সর্বোচ্চ খুচরা মূল্য এটি লেখা আছে। তামাক কোম্পানি তো সেটা তাদেরকে তো আসলে এটাকে ফলো করতে হবে যে সরকারের যে গবেষক হিসেবে আপনারা সফল, আপনারা যে কারণে গবেষণা করেছিলেন নীতিতে পরিবর্তন করা দরকার সেটাতে সফল হয়েছেন এবং সেই অনুযায়ী এনবিআর এমআরপি শব্দটা এখন লিখছে, এটা আপনাদের জন্য এবং দেশের জন্যও সফলতা। কিন্তু আমরা দেখছি যে প্যাকেটে এমআরপি লেখা হলেও বাস্তবে এখনও এমআরপি ভায়োলেশন করা হয়, সর্বোচ্চ মূল্যে সিগারেট বিক্রি করা হয় এমআরপি লেখা থাকা সত্ত্বেও। এটার বন্ধ না হওয়ার পিছনের কারণ কি বলে মনে করেন? এটা এখন নীতি তো হয় আমাদের, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি আমরা এনবিআরকে যে তারা এটা গবেষণাটা দেখেছেন এবং তারা একটা উদ্যোগ নিয়েছে, নিজেরাও যাচাই বাছাই করে পরবর্তীতে তারা এই উদ্যোগটা নিয়েছে।
কিন্তু এটার বাস্তবায়নটা আমাদের দেশে দেখি যে সবসময় নীতি থাকে কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবায়নের দুর্বলতা। এবং এটার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে তামাক কোম্পানি তারা এখনো আগের মতোই হচ্ছে, যেহেতু আইন আছে কিন্তু সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের পেনাল্টি সবসময় দেওয়া হচ্ছে না। এই কারণে তারা হয়তো সেই সুযোগটা নেন তামাক কোম্পানি। আরেকটি বিষয় হচ্ছে যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তাদের এই বাজার পর্যালোচনা করা বা মনিটর করা, এটা তো তাদের ম্যান্ডেটও অনেক ক্ষেত্রে না। তো সেক্ষেত্রে যারা ভোক্তা অধিকার হ্যাঁ। আছে বা যারা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছেন, তারা যদি এটা বাজার মনিটরটাকে আরো জোরদার করেন এবং বিষয়টাকে তারা গুরুত্বের সাথে নেন এবং যেখানে পেনাল্টি সেখানে যদি তারা সেটা প্রয়োগ করেন, তাহলে হয়তো এটা আরো একটু সচেতনতা তৈরি হবে এবং এইটা হয়তো বাস্তবায়ন। আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জায়গায় অভিযানও চালিয়েছে এবং একটি বহুজাতিক তামাক কোম্পানি বিএটিকে এবং স্বপ্ন বিক্রি করছিল, সেখানে 50,000 টাকা জরিমানা করেছে। হয়তো তারা উদ্যোগ নিচ্ছে, কিন্তু আমাদের মনে হয় যে সেটা এখনো যথেষ্ট নয়। আপনি যথার্থই বলেছেন, তাদের আরও সক্রিয়ভাবে কাজ করা জরুরি। আমরা শেষের দিকে এসেছি, কিন্তু যে কথাটা না বললেই নয় যে আপনি গবেষণা শিক্ষকতার বাইরেও আপনার আরেকটা পরিচয় আছে, যে দেশের নানা প্রয়োজনে আপনি নানাভাবে এগিয়ে এসেছেন, কাজ করেছেন। আমরা সম্প্রতি দেখেছি যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের যে টাস্কফোর্স গঠন হয়েছে, সেখানে 12 সদস্যের যে টাস্কফোর্স সদস্য ছিল, তাদের মধ্যে আপনি অন্যতম ছিলেন। এখানে যে আপনি ক্লোজলি কাজ করার সুযোগ পেয়েছেন, দেশের অর্থনীতির পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, যে দেশের অর্থনীতি বর্তমানে কেমন এবং কোন কোন জায়গাগুলো আরো ভালো করার সুযোগ হয়েছে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এটা আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই কমিটিতে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সেই সময় আসলে 12 জন যে সদস্যদের নিয়ে কমিটি করা হয়েছিল, তারা বাকিদের সাথেও কাজ করার সুযোগ যেটা আমি পেয়েছি, আমি মনে করি এটা আমার জন্য একটা লার্নিং এক্সপেরিয়েন্স। আর আমিও দীর্ঘ সময় যে আমাদের দেশের স্বাস্থ্য শিক্ষা খাতে যে কাজ করেছি, সেই অভিজ্ঞতাটাকেও কাজে লাগানোর একটা সুযোগ আমি পেয়েছিলাম। তো এই কার্যক্রমের অংশ হিসাবে বিভিন্ন অংশীজনের সাথে যে আলোচনা হয়েছে, সেটার প্রেক্ষাপটে সেই আলোচনা এবং বিভিন্ন ডকুমেন্ট রিভিউ থেকে তথ্য উপাত্ত নিয়ে আসলে ওই রিপোর্টটা তৈরির ক্ষেত্রে যে আমি কাজ সহযোগিতা করতে পেরেছি, আমি মনে করি যে এটা আমার জন্য একটা ভালো অভিজ্ঞতা ছিল। তো সেখানে আসলে আমি স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো অধ্যায়ে আমি কাজ করেছিলাম। সেই সাথে আমাদের দেশের স্ট্রাকচারাল ইনইকুইটি কেমন আছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য আছে, সেই বিষয়টির উপর একটি চ্যাপ্টার ছিল, সেখানে আমি কিছুটা কন্ট্রিবিউট করেছি। আর ক্লাইমেট চেঞ্জের ওখানে ক্লাইমেট অ্যান্ড হেলথ, এটা একটা ছোট অংশ ছিল, সেখানেও আমি কিছুটা সেখানে সহযোগিতা করেছি। তো এখানে আসলে এই টাস্ক ফোর্সে কাজ করাটা অবশ্যই সম্মানের ছিল, যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা টিম তৈরি করা হয়েছিল 12 জনের। সেই ইন্ডিপেন্ডেন্ট টিম তারা একদম নিউট্রাল একটা পার্সপেক্টিভ থেকে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলোতে বাংলাদেশের যে পারফরমেন্সটা কিরকম অবস্থায় আছে সেটাকে কিছুটা যাচাই বাছাই করা। তবে এই টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্য ছিল যে ভবিষ্যতে আসলে কি করা উচিত, স্বল্প মেয়াদে এবং মধ্যম মেয়াদে ইমিডিয়েট কি কি কাজগুলো সরকার করতে পারে। এই ইন্টারিম গভর্নমেন্ট অথবা নতুন যে সরকার আসবে, তারাও আসলে স্বল্প এবং মধ্য মেয়াদে কি কি কাজগুলো তারা করতে পারে সেটার প্রায়োরিটি সেট করাটাই ছিল এই টাস্ক ফোর্সের মূল উদ্দেশ্য। এবং সেখানে আমি স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি বিষয়ে আমি সম্পৃক্ত ছিলাম এই রিপোর্ট লেখা এবং পরামর্শ দেওয়ার। সেই সাথে স্ট্রাকচারাল ইনইকুইটির উপরে একটি চ্যাপ্টার ছিল, সেখানে আমি কন্ট্রিবিউট করেছি, যেখানে অসমতাগুলো কোন দিকে আছে এবং সেটাকে কিভাবে নিরসন করা যায়, বৈষম্য কোথায় আছে, সেগুলো কিছুটা আইডেন্টিফাই করে আসলে ভবিষ্যতে কি করা প্রয়োজন সেই দিক নির্দেশনা দেওয়াটা, সেইখানেও আমি সেই চ্যাপ্টারেও আমি সম্পৃক্ত ছিলাম। এছাড়া ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ একটা অংশ ছিল, সেখানে আমি কিছুটা কন্ট্রিবিউট করেছি। তো এই পুরো জার্নিটাতে আসলে আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। যেমন আমি যদি বলি শিক্ষা খাতের কথা যদি বলি, এখানে আমাদের দেশে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থাপনা আছে এবং এই সবগুলো, এবং এখানে যারা
আলোচনায় অংশ নিয়েছিলেন বিভিন্ন সময়। তারা 11টা থেকে 13 রকম শিক্ষা ব্যবস্থাপনা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামের ভিতরে অনেক ধরন, বাংলা মিডিয়ামের মতো অনেক ধরন, মাদ্রাসা, সেখানেও আবার বিভিন্ন ধরন। এই এতগুলো ধরন, এটা যেটা হয় যে শিক্ষার মানকে আমরা একটা পর্যায়ে আনতে পারছি না। একেক জনের একেক ধরনের শিক্ষা ব্যবস্থা, একেকটা শিক্ষার মান। তো এগুলোকে এক ধরনের সমতা নিশ্চিত করা এবং এগুলোর মধ্যে একটা সমন্বয় তৈরি করা, যেন যে যেখান থেকেই পাশ করুক না কেন তার একটা নির্দিষ্ট পরিমাণ অন্তত একটা শিক্ষা এবং তার একটা গুণগত মান যেন নিশ্চিত হয়, এটা নিয়ে আসলে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। আমরা যদি স্বাস্থ্যের কথা বলি, এখানেও আমাদের ইমিডিয়েট বেশ কিছু গবেষণা ফলাফল থেকে আসলে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা যদি আমি বলি, এখানে স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য আসলে বেশ কিছু পরামর্শ আমরা দিয়েছিলাম। যে কিভাবে বৈষম্য দূর করা যাবে। আমরা দেখি অনেক ক্ষেত্রে নারী কিন্তু পিছিয়ে আছে। আপনি স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা বলে, শিক্ষার ক্ষেত্রে বলে, নারী কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, এমনকি কর্মক্ষেত্রেও নারীর অংশগ্রহণ যে প্রত্যাশিত মাত্রার তুলনায় কিন্তু কম। এবং আপনি যদি শিক্ষার কথা বলেন, নারীর শিক্ষার্থীর ঝরে পড়া, এমনকি কর্মক্ষেত্রেও যে নারী কর্মী তার ঝরে পড়া, অথবা উচ্চ পর্যায়ে যে আমাদের পজিশন গুলো আছে, তার ক্যারিয়ার যেভাবে গড়ে ওঠা উচিত সেভাবে হয়তো অনেক ক্ষেত্রে সে হচ্ছে না। সরকারের উচ্চ পর্যায়গুলোতে হয়তো নারীর অংশগ্রহণ অনেক ক্ষেত্রে কম। এই অসমতার বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এই নারী ক্ষমতায়নের বিষয়টাকে জোর দেওয়া হয়েছে যে কিভাবে আসলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা যায়, বৈষম্য দূর করা যায়। এখানে আসলে অনেকগুলো বিষয় আসছে, যেমন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে ট্রেড ডাইভার্সিফিকেশন হতে পারে, আমাদের কিভাবে রেমিটেন্স বৃদ্ধি করা যেতে পারে, আমাদের কৃষি খাতে কিভাবে আসলে মডার্নাইজ করা যায়, কিভাবে আসলে আরো উন্নয়ন সম্ভব, বিদেশি বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, এমনকি স্বাস্থ্য খাতে কিভাবে বিদেশি বিনিয়োগ বাড়ানো যেতে পারে, এই বিষয়ে দিক নির্দেশনা আছে। আমরা ডিজিটালাইজেশনের কথা প্রচুর বলছি, কিন্তু আসলে আক্ষরিক অর্থে একটা ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা যেতে পারে কিভাবে, এবং বিভিন্ন খাতে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আসলে আমরা ডিজিটালাইজেশন করতে পারি, কিভাবে এআই প্রযুক্তি বলেন বা অন্যান্য আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি। এরকম বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে আসলে অনেকগুলো দিক নির্দেশনা দেওয়া আছে, যেগুলো সবগুলোই অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখবে। স্বল্প মেয়াদে যে আপনারা যে সুপারিশগুলো করেছেন যে কি কাজ করা যেতে পারে, কি এগুলো কি সেই অনুযায়ী কাজ হচ্ছে? আসছি আপনার প্রশ্নে, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম সেটা ধারাবাহিকতা যদি আবার একটু বলি, যে এই টাস্ক ফোর্সের যে রিপোর্টটা, এখানে কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মানব সম্পদ উন্নয়নের উপর এখানে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যে আপনার ট্রেড ডাইভার্সিফিকেশন বলেন অথবা সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, এই সবগুলো যেমন গুরুত্বপূর্ণ, আমাদের ওভারঅল ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি বা গ্রোথ, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, এই বিষয়টাও কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু যেহেতু আমার কাজটা যেটা ছিল সেটাতেই আমি অবশ্যই গুরুত্ব দিব। এই টাস্কফোর্স রিপোর্টে কিন্তু এই স্বাস্থ্য শিক্ষায় বিনিয়োগের বিষয়টাই প্রাধান্য পেয়েছে। অর্থাৎ এখানে একটা ওভারঅল একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য শিক্ষার মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগের বিষয়টিও উঠে এসেছে। এবং সেই সাথে অবশ্যই যেটা আমি বলছি যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, গ্রোথ, সামষ্টিক অর্থনীতির উন্নয়ন, আমাদের কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য বাড়ানো, ট্রেড ডাইভার্সিফিকেশন করা, এই বিষয়গুলো যেমন আসছে, এগ্রিকালচারাল সেক্টরে উন্নয়ন, সেই সাথে মানব সম্পদের উন্নয়ন এবং স্বাস্থ্য শিক্ষার মতো সেবা খাতগুলোতে বিনিয়োগের বিষয়টিও কিন্তু চমৎকারভাবে এই রিপোর্টটিতে উঠে এসেছে। এবার আসি আপনার পরের প্রশ্নে। এই রিপোর্টে অনেকগুলো স্বল্প এবং মধ্য মেয়াদের পরামর্শ দেওয়া হয়েছে। এখন আমাদের এই টাস্ক ফোর্সের একজন সম্মানিত সদস্য, তিনি কিন্তু এখন প্ল্যানিং কমিশনেও আছেন। তো আমরা আশা করছি যে উনি এই যে পরামর্শগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি পত্রিকায় দেখেছি যে ডক্টর মঞ্জুর, উনি বলেছেন যে এই টাস্ক ফোর্সের রিপোর্টটার যে পরামর্শগুলো আছে, এটাকে উনি দেখছেন যে কিভাবে এগুলোকে আসলে বাস্তবায়ন করা যায়। আমার মনে হয় যে আসলে বাস্তবায়নের ক্ষেত্রে যেরকম আমরা আশা করেছিলাম সেরকম আশানুরূপ কোনো ফলাফল আমরা দেখিনি। তো এক্ষেত্রে একটা বিষয় ছিল যে কোন মন্ত্রণালয় কি দায়িত্ব আছে, সেটা কিন্তু রিপোর্টটাতে পড়লেই বোঝা যাবে যে মন্ত্রণালয় ভিত্তিক আসলে
নির্দেশনাগুলো সুস্পষ্টভাবে দেওয়া আছে। সুতরাং সেই মন্ত্রণালয় যদি এখান থেকে অন্তত কিছু উদ্যোগ নেন, তাহলে আমি মনে করব যে আসলে এই মধ্যমেয়াদ বলেন বা স্বল্প মেয়াদে অবশ্যই আমাদের এই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বলেন বা উন্নয়নের দিকে আমরা এক ধাপ আগিয়ে যাব। আপনার প্রশ্নে আবার আসি যে প্রথম দিকে এই রিপোর্টটা যখন সাবমিট করা হয় তখন আমরা দেখেছিলাম একটা উদ্যোগ যে আমাদের সম্মানীয় মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন যে প্রত্যেক মন্ত্রণালয় যেন অন্তত একটা করে তারা প্রায়োরিটি সেট করে এই রিপোর্টের উপর ভিত্তি করে যে কোনটি তারা আসলে বাস্তবায়ন করতে চান। কিন্তু পরবর্তীতে এটার কোনো ফলো আপ আমরা পত্রিকায় দেখিনি যে আসলে সেটা কি প্রত্যেক মন্ত্রণালয় অন্তত একটি করে সুপারিশ তারা বাস্তবায়ন করেছেন কিনা। এবং আমরা এটাও দেখেছি যে আমাদের এই টাস্ক ফোর্সের একজন সম্মানিত সদস্য ডক্টর মঞ্জুর, উনি এখন প্ল্যানিং কমিশনে কাজ করছেন। তো উনিও বলেছিলেন যে এখানে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে, সুপারিশগুলো যে দেওয়া হয়েছে, এই সুপারিশগুলো উনি বাস্তবায়নের ক্ষেত্রে উনি উদ্যোগ নেবেন। আমরা আশা করছি যে এটা আমরা ফলাফলটা আরো জানতে পারবো। তবে এখন পর্যন্ত আসলে সেরকম খুব বেশি আমরা আশাবাদী হতে পারিনি বা এরকম দেখিনি যে এই টাস্ক ফোর্সের রিপোর্ট থেকে কোনো সুপারিশ আসলে বাস্তবায়ন করা হয়েছে। আমি আশা করছি যে এটা সরকার এটা এই সুপারিশগুলো দেখবেন এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদে এগুলোকে বাস্তবায়নের উদ্যোগ নেবে। অন্তত প্রথমে যেটা বলা হয়েছিল যে তারা যদি প্রায়োরিটি সেট করে যে একটা বা দুইটা তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় নেবেন এবং পরবর্তী যে নতুন সরকার আসবে তারা আসলে কোনগুলো বাস্তবায়ন করবে, এই ধরনের একটা দিক নির্দেশনা যদি তারা দিয়ে যেতে পারতেন তাহলে হয়তো আমার মনে হয় যে এই কাজটা সার্থক হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি যে আপনি আপনার ধারাবাহিকভাবে আপনার এই গবেষণা এবং জনস্বাস্থ্যে আপনি অবদান রাখবেন। আমরা দর্শকদের সঙ্গে উদ্দেশ্যে বলতে চাই যে যারা আপনারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে সেই প্রশ্ন কমেন্টে করতে পারেন। আমরা সেই প্রশ্নের উত্তর আমাদের অধ্যাপক ডক্টর রুমানা হকের কাছ থেকে উত্তর নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, কোনো সংযোজন থাকে, সেটাও আপনারা করতে পারেন। আমরা আবারও অধ্যাপক ডক্টর রুমানা হককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।